মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে 10 দিন ধরে স্থবিরতার পর টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম। জুবাইর, আপনি ঠিকই বলেছেন যে মিয়ানমারের অভ্যন্তরের বিশেষ করে রাখাইন রাজ্যে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং জান্তা সরকারের সাথে সংঘর্ষের ফলে একদম স্থবির অবস্থা হয়ে গিয়েছিল টেকনাফ স্থলবন্দরে, তবে সেটি কাটিয়ে এখন অনেকটাই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আমার হাতে একটি পরিসংখ্যান রয়েছে। সর্বশেষ এই টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে পণ্যবাহী দুই দফায় দুটি ট্রলার এসেছিল। এর মধ্যে একটি 3 তারিখ, যেখানে সুপারি, আছাড়, আদা এবং গুড় সহ তেঁতুলের বিচি সহ নানা ধরনের পণ্য ছিল। এবং সর্বশেষ ডিসেম্বরের 14 তারিখ আরও একটি মাছ ভর্তি একটি ট্রলার এসেছিল সেখান থেকে, মিয়ানমার থেকে, এবং সেটির পরে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল। এবং আজকে আমরা সকালেও টেকনাফ স্থলবন্দরের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, চলতি বছরের একদম শুরুতেই আমরা যেটি দেখতে পেয়েছি 3 তারিখ অর্থাৎ 3 জানুয়ারি 15,000 বস্তা প্যালন ডাল যেটি বলে সেটি এসেছিল। এবং একইভাবে গত 5 তারিখ এবং গত 12 তারিখ এই 3 দফায় প্রায় 78,000 কেজি প্যালন ডাল মিয়ানমার থেকে এসেছে বলে টেকনাফ স্থলবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন, দীর্ঘ সময় ধরে যে সংকটগুলো চলে আসছে সেটি ধীরে ধীরে কাটিয়ে ওঠার একটি আশঙ্কা দেখছেন, কাটিয়ে সম্ভাবনা দেখছেন। তবে এর মধ্যে আশঙ্কাও বিরাজমান রয়েছে, কারণ মিয়ানমারের ওপার থেকে যে পণ্যগুলো পাঠানো হচ্ছে, যেগুলো শুরুর দিকে যেমন ডিসেম্বরের 2 দফায় যেই পণ্যগুলো পাঠানো হয়েছিল সেটিও পাঠিয়েছিল রেঙ্গুন থেকে জান্তা সরকার, এবং তবে চলতি বছর যেই 3 দফায় প্যালন ডালগুলো পাঠানো হয়েছে সেটি পাঠিয়েছে মংডু থেকে আরাকান আর্মি। ফলে মিয়ানমারের অভ্যন্তরে এখন দুটি কর্তৃপক্ষ হয়ে গেছে বাংলাদেশের পণ্য পাঠানোর ক্ষেত্রে। তবে আরাকান আর্মির পাঠানো পণ্যগুলো টেকনাফ স্থলবন্দরে কিভাবে কোন ওয়েতে রিসিভ করা হচ্ছে সেটি নিয়েও এখনও অনেকটাই ধোঁয়াশা রয়েছে। তারপরও নিয়মিত পণ্যগুলো রয়েছে। তবে আমরা জানতে পেরেছি মিয়ানমারের যে রেঙ্গুন রয়েছে সেই রেঙ্গুন থেকে আরও 3টি পণ্যবাহী জাহাজ রওনা দিয়েছে। তারা আগামীকাল, গত শুক্রবারে রওনা দিয়েছে। তারা আগামীকাল টেকনাফ স্থলবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে প্রায় 250টি ট্রাক ভর্তি মালামাল রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এভাবেই ধীরে ধীরে টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। জুবাইর। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, 10 দিন ধরে স্থবিরতার পর টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত। এবার জানবো রামগড় স্থলবন্দরের খবর। কেন এই বন্দরটি চালু করা যাচ্ছে না জানবো তার সবশেষ। খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। মঞ্জুর, প্রায় প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং এক দফায় কিন্তু যে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ছিল সেটি কিন্তু 2023 সালের নভেম্বরে কিন্তু সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে সেটি উদ্বোধন করা হয়েছিল। তারপরে স্থলবন্দর অবকাঠামো এবং পারাপার কার্যক্রম কিন্তু চালু হয়নি 23-এর উদ্বোধনের পর। তবে যে গেল বছর অর্থাৎ 24 আগস্টের 14ই আগস্ট কিন্তু সেটি উদ্বোধন করার একটি সময় দেওয়া হয়েছে, কিন্তু 5 আগস্টের পরবর্তী সময়ে কিন্তু সেটি আর হয়নি। এবং একটি তথ্য বলে রাখি, সেটি হচ্ছে আন্তর্জাতিক যে প্যাসেঞ্জার টার্মিনাল রয়েছে যাত্রী পারাপারের জন্য সেটি কিন্তু অনেকটা প্রস্তুতি অর্থাৎ সম্পূর্ণ হয়ে গেছিল এবং উদ্বোধনও হয়ে গেছিল, তবে যাত্রী পারাপার শুরু হয়নি। এবং স্থলবন্দর যে কার্যক্রম আমদানি রপ্তানির জন্য সেটিও কিন্তু যেহেতু অবকাঠামো উন্নয়ন হয়নি বাংলাদেশ অংশে এবং ভারত অংশ কিন্তু অনেকটা কাজ বাকি থাকার কারণে কিন্তু সেটি কিন্তু চালু করা যায়নি। এবং বাংলাদেশের পর্যায়ে কিন্তু যে নৌ পরিবহন মন্ত্রণালয় ছিল কিংবা স্থলবন্দর কর্তৃপক্ষ ছিল তারা কিন্তু সেই কাজ কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তবে সেটি কিন্তু অনেকটা এখন থমকে গেছে। এবং আমরা দেখেছি গতকাল নৌ পরিবহন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু সশরীরে খাগড়াছড়ির রামগড় পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে তিনি আশ্বাস দিয়েছেন কিংবা সাংবাদিকদেরকে বলেছেন এই বিষয়ে কিন্তু একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করা হবে এবং কমিটির যেই সুপারিশ করবে সেই সুপারিশের ভিত্তিতে, যেহেতু সেখানে আন্তর্জাতিক অনেকটা ঋণ রয়েছে কিংবা দুই দেশের বিনিয়োগ রয়েছে, সেই ক্ষেত্রে কিভাবে দুই দেশ কিভাবে এই বন্দর ব্যবহার করবে, কি ধরনের সুযোগ সুবিধা থাকবে, সেই বিষয়গুলোকে কাজে লাগানোর জন্য কিন্তু একটি সুপারিশ নীতিমালা তৈরির জন্য কিন্তু একটি কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। এবং সেই কমিটির সিদ্ধান্ত জানানোর পর কিন্তু হয়তোবা জানা যাবে কবে নাগাদ কিংবা কিভাবে এই বন্দর পরিচালিত হবে। এর পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখি মঞ্জু, সেটি শুরু থেকে কিন্তু এই রামগড় বন্দর নিয়ে অনেকটা রহস্য ঘেরা ছিল, যা কিন্তু এখনো সেই রহস্য ভেদ করা যাচ্ছে না কিংবা পুরোপুরি জানা যাচ্ছে এই বন্দর কি আসলে কি হতে যাচ্ছে, কি হবে সেটা কিন্তু। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রামগড় স্থলবন্দর কেন চালু করা যাচ্ছে না সে নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নুরুসফা মানিক।